নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমার জীবনে একটা বিপত্তির দিন। এই বিপত্তিগুলো আমার জীবনে কেন যে আসে বারবার আমি জানি না। আর বারবার আসে, আর বারবার এই যে বিপত্তি, তার জন্য কিন্তু আমার দোষও থাকে না, কারণ এই সময় যে সময় বিপত্তিগুলো ঘটে সেই সময় আমি থাকি না। আজকের বিপত্তিটা আপনাদের সঙ্গে তাহলে এবার শেয়ার করি। আজকে দিব্য স্কুলে গেছিল, স্কুল থেকে ওকে ফিরিয়ে এনে আমি জাস্ট রান্নাঘরে ঢুকেছি। আমি রান্নাঘরে রান্না করছিলাম। বেশি কিছু পদ হয়নি, সবে কড়াইয়ে আমি তরকারি মানে আলুটা দিয়েছি। এমন সময় হঠাৎ আমি শব্দ পাচ্ছি যে ওপর থেকে কিছু একটা গড়িয়ে গড়িয়ে আসছে। আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দৌড়ে যেতে যেতেই আমি কিন্তু দৃশ্যটা কিছুই দেখতে পাইনি। দেখলাম আমাদের যে সিঁড়ি আছে, সিঁড়ির যে একটা ধাপ, তার মধ্যে পুরোটা 10টা স্টেপ থাকে সিঁড়ির। সেখান থেকে দিব্য গাড়ি চালাতে গিয়ে গাড়ি নিয়ে পুরো পড়ে গেছে। এবার ওর খুব লেগেছে। ও দেখি চেঁচিয়ে কাঁদছে, আমি পড়ে গেছি গো, আমার খুব জোর লেগেছে। এবার কিভাবে পড়েছে, কোথায় পড়েছে, কোন পজিশনে লেগেছে আমি কিন্তু কিচ্ছু দেখিনি। আমি ওকে খুব তাড়াতাড়ি করে গ্যাসটা কোনো রকমে বন্ধ করে দিয়েই আমি দৌড়েছি যে ও কোথায় পড়ে গেছে, কোথায় লেগেছে কিনা। কোলে তুলেছি। ও তো এত কাঁদছিল যে ও নিজেও কন্ট্রোলে থাকছিল না, আর আমি ওকে কন্ট্রোলও করতে পারছিলাম না। কি করব, আমি গিয়ে রোদে দেখলাম যে আলো আছে, এই ঘরটাতেই এসে আমি দেখলাম যে মাথা কোথাও ফেটে গেছে কি কোথায় লেগেছে। ও হাতের কনুই দুটো বারবার দেখাচ্ছিল, মাথা দেখাচ্ছিল, কোথায় ব্যথা বলতে। আর এত কাঁদছে যে আমি সামলাতে পারছি না। সেই সময়টা নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল, জানেন তো। ও যে কাঁদছে, ওকে সামলাতে পারছি না, একসাথে ওর কান্না, ওর লাগা। এই সময়টা আমার একজনকে প্রয়োজন ছিল। মামনি ছিল, কিন্তু মামনি ঠিক সেই সময় বাথরুমে গিয়েছিল। কিন্তু ও যে কাঁদে, ও ছটফট করে, সেইটা যে প্রতিরোধ করে মামনি যে ওকে কোলে নেবে, ওকে যে সেই সময়টা থামাবে, মামনির তো আর সেই শক্তি নেই শরীরে। তার ওপর তো কোনোভাবেই আর ভরসা করা যায় না। তো যেটুকু দেখে সেটুকুই আমার পক্ষে অনেক। আজকে যে আমরা বেঁচে আছি, ঠিকঠাক আছি, মামনি যে এই এতটা লেবার দেয় এই বয়সেও, এই শরীরে, তাই জন্যই হয়তো এখনও আমরা সুস্থ আছি। তো তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এত কাঁদছে, এত কাঁদছে। তো আমি ছোটদিকে তখন ফোন করলাম। আমার পুরো ব্রেন পাজল হয়ে গেছে যে কি করব আমি জানি না। তো বিপদের সময় এই রকমই হয়। ছোটদিকে ফোন করলাম, ছোটদি বলল যে তাহলে তুই এক কাজ কর, ইমিডিয়েট ওকে নিয়ে হসপিটালে চলে যা। তো আমি করলাম কি, ওকে ভাবলাম যে আগে আমি স্নানটা করিয়ে দিই, মাথায় ঠান্ডা জল পড়লে ও ঠিক হয়ে যাবে হয়তো। তো মাথায় ঠান্ডা জলটা পড়তে ওর কান্নাটা বন্ধ হলো, কিন্তু মাথায় হাত দিতে দিচ্ছিল না, বলল প্রচণ্ড ব্যথা। আমি তাড়াহুড়ো করে ওকে ড্রেস পরিয়ে নিলাম, কিছু খাওয়াইও নি, জানেন তো। রান্নাও তো আমার সেই সময়টা হয়নি। ওকে যা সকালে ব্রেকফাস্ট করিয়েছিলাম ওই, আর হাতে দুটো বিস্কুট দিলাম। ও নেড়ে চেড়ে খুব একটা খেলো না। একটা বিস্কুট খেয়েই ও বমি করতে শুরু করে দিল। তো যখনই বমি করতে শুরু করেছে আমার কিন্তু প্রচণ্ড ভয় লেগে গেছে। তো তখনই আমি ওকে নিয়ে হসপিটালে চলে এলাম। আর ছোটদিকে খবর দিয়েছিলাম যেহেতু, তো ছোটদি আবার ওই দিক থেকে গেছে। এবার দেখুন, একটা কথা হচ্ছে কি, ছোটদি তো আর তৈরি ছিল না হসপিটালে আসবার জন্য। রোজের মতো যেরম সংসারের কাজ করে সেই মতোই কাজ করছিল। হঠাৎ ফোন যাওয়াতে ও সংসারে রান্নাটা শেষ করবে, দুটো মানুষের দায়িত্ব, তাদের দায়িত্ব বুঝিয়ে আসবে, আবার আমাদের জন্য খাবার নিয়ে আসবে, অতটা দূর থেকে আসার একটা সময়, সব মিলিয়ে ওর একটু দেরি হয়েছে। ততক্ষণ আমি আমি যখন গেছি তখন পেডিয়াট্রিক আউটডোর হচ্ছিল। তো তখন আমি আউটডোরে গিয়ে দেখালাম। তো ওখান থেকে আমাকে ইমিডিয়েট বললে এমার্জেন্সিতে দেখান, আর বিনে বাঙ্গুরে পাঠিয়ে দিল। তো আমি বাঙ্গুরে যাব, সেই সময় ছোটদি এসে গিয়েছিল। ছোটদিকে আমি ফোন করলাম। ছোটদি গিয়ে বাঙ্গুরের তো বিশাল লাইন পড়ে, যারা এসেছেন তারা জানেন। ছোটদি বাঙ্গুরে গিয়ে দাঁড়ালো, ওখানে দেখানো হলো। দেখাবার পর আমাদের এমআরআই লিখে দিল।
তারপরে এমআরআই লিখে দেওয়ার পর আমরা চলে গেলাম আবার পেডিয়াট্রিক এমার্জেন্সিতে। ওখানের ম্যাডামটা খুব কেয়ারফুলি আমাদের দেখলো, দেখে বলল এক্ষুনি এমআরআইটা করান আর এমআরআইয়ের প্লেটটা নিয়ে আমাদের এসে দেখিয়ে যান তারপরে। তো আমরা গেলাম এমআরআইতে। এমআরআইতে আর একটা ব্যাপার হয়েছে কি জানেন তো, এগুলো ঈশ্বরের আশীর্বাদ। এমআরআইতে যে গার্ড ছিল সে বলল যে অনেক লাইন ছিল, কত লাইন, আমাদের হয়তো সারা রাতই লেগে যেত এমআরআই করতে। তো বলল বাচ্চা যেহেতু আর এমার্জেন্সি, তো আমাদের ছেড়ে দিল। গিয়েই আমাদের কিন্তু হয়ে গেছে এমআরআইটা, বেশিক্ষণ বসতে হয়নি। তো যাই হোক, এমআরআইটাই হয়ে যাওয়ার পর আমরা আবার গেলাম এমার্জেন্সিতে আমরা দেখালাম। দেখাতে বলল যে সেরকম কিছু হয়নি, ইন্টারনাল কোনো অসুবিধে হয়নি। ওর তো যেহেতু আচমকা পড়েছে, খুব জোরই লেগেছে, তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, এবার রিপোর্টটা এলে আর একবার দেখাতে বলেছে। তো যাই হোক, এতে একটু আমরা আশ্বস্ত হলাম। হয়ে এবার ছর্দি খাবার এনেছিল। আমি তো আগেই বললাম যে ছর্দি আমাদের বাড়িতে এলেও আমার জন্য খাবার আনে, যাতে আমার একদিন রান্নাটা না করতে হয়, আমি যাতে একটু রিলিফ পাই। ছর্দি না পুরো মায়ের মতো ছাওয়া হয়ে পুরো ছাতার মতো দাঁড়িয়ে আছে। এই যে ছর্দি হুট করে সংসার ফেলে চলে এলো, এটা কিন্তু অন্য কেউ হলে পারাটা খুবই অসম্ভব হতো। তো ছর্দি চিকেন এনেছিল, আলু ভাতে চিকেন আর ভাত ওদের জন্য এনেছিল। আর আমার জন্য, যেহেতু আমি চিকেন খাই না, তাই আলু ভাতে বেগুন ভাজা আবার মাছের ঝাল করে এনেছে। ওই সময়ের মধ্যেও এত কিছু গুছিয়ে এনেছে। আসলে ভগবান তো সবাইকে সব শক্তিটা দেয় না। ছর্দিকে হয়তো এই সব শক্তিটা একসাথেই দিয়েছে, যার জন্যই ও করতে পারে লোকের জন্য। আবার আরেকটা ব্যাপার কি জানেন তো, ও যতটাই লোকের জন্য করে না, লোক ওকে ততটাই ছোট কথা বলে আর ততটাই ওকে অপমান করে, কিন্তু সব কিছু সহ্য করেও বটগাছের মতো ও মাথার ওপর দাঁড়িয়ে থাকে। এই সময়টা আমি খুব ফিল করছিলাম, যখন আমি অসহায়, আমার কিছু করার নেই, তখন কিন্তু ওই এসে দাঁড়ালো। সারাদিন কিছু খাওয়া হয়নি, খুব ক্ষুধার্ত ছিলাম। তো খেয়ে নিলাম আর একটু নিশ্চিন্তও ছিলাম যে বাচ্চাটার কিছু হয়নি, তাই জন্য একটু শান্তিতে খেতেও পারলাম। আর এই দেখুন, বেরোবার মুখে দেখলাম যেই সন্ধে সন্ধে হয়ে আসছে, এদের তাণ্ডব দেখুন। সরকারি হসপিটালের কি হাল, এদের জন্য কিন্তু একটু স্প্রে করা দরকার ছিল। তারপরে ছর্দি আমাকে ওখান থেকে বাসে তুলে দিল, বলছিল আমাকে দিয়ে যাবে বাড়িতে। আমি বললাম না, অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে আমাদের আসতে, ছর্দির তো বাড়িতে যেতে 10:30 বেজে গেছে। তো আমি বললাম আমাদের ছেড়ে দে, আমরা ঠিক চলে যেতে পারবো। ও বাসে তুলে দিল, বাস ফাঁকাই ছিল, তাই এমন কিছু ভিড় ছিল না, আমি ওকে নিয়ে বসতেই পেরেছি। তারপরে আমরা এই রাত্রিবেলা আমি হেঁটে হেঁটে ওকে নিয়ে চলে প্রায় 11:15, প্রায় কেন 11:15 বেজেই গেছে। আর আমরা খুব টায়ার্ড আছি, আজকে সারাটা দিন এত ধকল গেছে। আর হসপিটালে গেলে ধকল তো যাবেই। আমি তো সবটা ক্যাপচার করতে পারিনি ভিডিওতে, সেটা সম্ভবও ছিল না, সম্ভব হয় না। যেটুকু ক্যাপচার করতে পেরেছি, তো গেছি তো এমনিতে দেরিতে হসপিটালে, আর এমার্জেন্সিতে হয়েছে বলে তাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর যদি ওটা আউটডোরে হতো তো আরোই দেরি হতো। তো যাই হোক, সব হয়ে গেছে, আমরা ডাক্তারকেও দেখিয়ে এনেছি, ডাক্তার দেখেছে। আর আমার দিব্যসোনা তো খুব টায়ার্ড হয়ে গেছে, ও চুপ করে বসে আছে, ও আসবেও না এর সামনে। আর এই যে ওর এমআরআই হয়েছে, এই যে এমআরআইয়ের প্লেট, এই যে এমআরআই হয়েছে, এমআরআইয়ের প্লেটও দিয়ে দিয়েছে। আর বললো যে এটা দেখিয়ে ডাক্তারকে দেখাতে, তো এইটা দেখিয়ে আমরা ডাক্তারকে দেখিয়েছিলাম। তো ডাক্তার বললো না, ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়নি, কিন্তু ওর মাথায় যে ব্যথা আছে, বা নিচ্ছি ওর মাথায় যে ব্যথা আছে, তো সেই ব্যথাটার জন্য একটু ওষুধ খেতে হবে। তা সেরম কোনো ওষুধ দেয়নি ডাক্তার, বললো ওই প্যারাসিটামলটা 2-1 দিন চালান, আর যেগুলো র্যানট্যাক, যেগুলো আর কি গ্যাস ট্যাস হওয়ার জন্য দেয়, সেগুলো বললো ওগুলো কয়েকদিন খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর আমি বলেছিলাম যে মাথার জন্য কোনো যে অয়েন্টমেন্ট দিতে, কিন্তু সেটাও দেয়নি। তো যাই হোক, এইভাবেই বললো আস্তে আস্তে সেরে যাবে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা, জানেন তো, অশেষ আশীর্বাদ আছে আমার ওপরে। আমি জানি যে যতই আমার খারাপ চাক না কেন,
কিন্তু আলটিমেটলি লাস্ট পর্যন্ত গিয়ে দেখা যায় আমার কিন্তু কোনো খারাপই হয়নি। সেটা একটা খারাপ হওয়ার আবহাওয়া, মানে আবহ তৈরি হয়েছিল, কিন্তু আদতে আমার কোনো খারাপই হয়নি। এটা বারবারই হয় আমার সাথে। তাই জন্য এবারেও হলো, আর এবারেও বুঝলাম যে যার যত নেগেটিভিটি, যার যত খারাপ, মানে কি বলবো, খারাপ ঈশ্বরের কাছে আমার জন্য খারাপ প্রার্থনা করে, তো যে যতই খারাপ প্রার্থনা করুক না কেন আমার কিন্তু খারাপ হবে না। কারণ কি জানেন তো, আমি কারোর খারাপ চাই না, আর কারোর কোনো দিন চাইনি, চাইবও না। ভগবান করুক যেন আমি না চাই। তো যে খারাপ চায় না তার কিন্তু কোনো দিন খারাপ হয়ও না। তো যাই হোক, ভগবানের অশেষ আশীর্বাদ, তাই জন্য আমি আমার দিব্যসোনাকে এখনও সুস্থভাবে কোলে রাখতে পেরেছি, কিছু হয়নি, মাথায় লেগেছে। তো বাচ্চাদের তো এরকম অনেক সময় পড়ে যায়, অনেক কিছুই হয়। তো যাই হোক, আপনাদেরও আশীর্বাদ, তাই জন্য আমার দিব্যসোনার কিছু হয়নি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন। তুমি আসবে? দিব্য বারবার আসতে চাইছে, ও আপনাদের কিছু বলতে চাইছে। এসো সোনা, এসো আমার কোলে এসো। আর এই যে আমার দিব্য সোনা, দিব্য বলো সবাইকে। সবাইকে মঙ্গল করো। ভগবান সবার মঙ্গল করুন। ভগবান সবার মঙ্গল করুন। আচ্ছা, এবার আমরা শুতে চলে যাই। ওকে, Okay. নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।